হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ই স্টুডেন্ট বাংলা। আজকে আমরা বেনারস হিন্দু ইউনিভার্সিটি 2018 সালে নেক্সট পার্ট অর্থাৎ আরও 10টা কোশ্চেন তোমাদের সাথে ডিসকাস করবো। এর আগে আমরা 10টা কোশ্চেন করেছিলাম, এটা পার্ট 2। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি দিয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে দ্য আইআর স্পেকট্রাম অফ HCl shows 3 bands. The most intense one is at 2890 centimeter inverse, while the weaker ones at weaker ones এর ভ্যালুগুলো জানতে চেয়েছে যে weaker one এর ভ্যালুগুলো কত হবে। দেখো আমরা জানি আইআর এর আমরা স্পেকট্রামের রিজিয়ন কি জানি, আইআর যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি গুলো আসে, আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি রিজিয়নটা আমরা কি পাই, রিজিয়নটা হচ্ছে ইউ বারের রিজিয়ন হচ্ছে, আমরা যখন স্পেকট্রামগুলো দেখতে পাই তখন আমরা 4000 থেকে 400 সেন্টিমিটার ইনভার্স এত দূর অবধি ভ্যালুগুলো দেখতে পাই, যার মধ্যে আমরা জানি যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির ভ্যালু ফর্মুলাটা কি 1/2 পাই √k বাই মিউ, যেখানে k হচ্ছে ঠিক আছে, k হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। ফোর্স কনস্ট্যান্ট মানে যে বন্ডটা যত বেশি স্ট্রং হবে তার ফোর্স কনস্ট্যান্টের ভ্যালু তত বেশি হবে। তাহলে আমি বলতে পারি k এর ভ্যালু যত আমার বাড়বে তত আমার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির ভ্যালু বাড়বে। সিমিলারলি যখন আমার k এর ভ্যালু কম হবে তখন আমার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির ভ্যালুও কম হবে। দেখো তাহলে ওখানে আমাকে জানতে চাইছে কি, দেখো যেটা মোস্ট ইন্টেন্স ওয়ানটা বলে দিয়েছে, এর থেকে যে উইকার ওয়ানগুলো মানে কি, যে বন্ডগুলো উইক হবে, যার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিগুলো উইক হবে, সেটা হওয়া মানে কি নিউ এর ভ্যালু কম হবে। তো নিউ এর ভ্যালু যদি কম হয়, নিউ এর ভ্যালু এখানে আবার আমরা অপশনগুলো যদি চেক করি, দ্যাট মিন্স অপশন দেখো ফার্স্ট অপশনটাই আমার কারেক্ট হবে, কারণ ফার্স্ট অপশনটাতে একমাত্র হচ্ছে 2890 থেকে কম ভ্যালুগুলো দেওয়া আছে, দ্যাট ইজ 1445 সেন্টিমিটার ইনভার্স আর 722.5 সেন্টিমিটার ইনভার্স। বাকিগুলো প্রত্যেকটা 5000 11000 এরকম বেশিতে ভ্যালু আছে। তাহলে আমার যেহেতু উইকার ওয়ান বলেছে, তাহলে একটা ব্যান্ডের ভ্যালু দিয়ে দিয়েছে, বাকি দুটো বলেছে উইক, দ্যাট মিন্স আমার অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এটা কি বলেছে, আনসার্টেনটি প্রোডাক্ট জানতে চেয়েছে। আনসার্টেনটি প্রোডাক্ট কার জানতে চেয়েছে, ডেল্টা px ডেল্টা y, এটার আনসার্টেনিটি প্রোডাক্ট জানতে চেয়েছে। আমরা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালে কি পড়েছিলাম, এটা পড়েছি। তাহলে হাইজেনবার্গ আছে, এখানে এইচ কাট কি, দেখো কোনো অপশনে কি আমার এইচ কাট দিয়ে কিছু একটা দিয়েছে, দেয়নি। তাহলে এইচ কাট ইকুয়াল টু আমাদের জানতে হবে, এইচ কাট ইকুয়াল টু হচ্ছে h/2 পাই, ঠিক আছে। তাহলে ভ্যালুটা আমরা এক্সচেঞ্জ করে দিই, এক্সচেঞ্জ করে দিলে কি পাবো, ডেল্টা px ইনটু ডেল্টা x গ্রেটার দ্যান ইকুয়াল টু, দেখো h কাট বাই 2 পাই ছিল, h কাটের জায়গায় আমি কি বসাবো, h/2 পাই ইনটু হাফ, ঠিক আছে। দ্যাট মিন্স আমার অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে h/4 পাই, দেখো h/4 পাই। তাহলে এবার বলো, তাহলে আমার এখানে কি দেখলাম, ডেল্টা px ইনটু ডেল্টা x হচ্ছে h/4 পাই হচ্ছে। তাহলে এইটা যদি দেখে তুমি কারেক্ট অপশন হিসেবে যদি আমরা বিটাকে বলি, তাহলে কিন্তু সেটা আমাদের ভুল হয়ে যাবে। কেন, কারণ হচ্ছে সেম অ্যাক্সিসে থাকলে, এখানেও দেখো x আছে, সেম অ্যাক্সিস যদি নাও, x আছে আর এখানেও x এর যদি ভ্যালু থাকে, দ্যাট ইজ ডেল্টা px আছে ইনটু ডেল্টা x যদি হয়, তাহলে ভ্যালুটা h কাট বাই 4 পাই হতে পারে। সিমিলারলি যদি আমরা নিই, ধরো ডেল্টা py ইনটু ডেল্টা y করি, সেটা আমার হাইজেনবার্গ আনসার্টেনিটি মেনে চলবে, দ্যাট ইজ h/4 পাই। কিন্তু যদি একটা x অ্যাক্সিসে নিই আর একটা y অ্যাক্সিসে নিই, যেটা আমাদের জানতে চেয়েছে যে দেখো ডেল্টা px আর ডেল্টা y দুটো ডিফারেন্ট অ্যাক্সিস, এটা x অ্যাক্সিসে আছে, অ্যাক্সিস গুলো যদি আমরা দেখি,
এটাকে ধরো জেড কনসিডার করলাম, এটাকে এক্স কনসিডার করলাম, এটাকে ওয়াই কনসিডার করলাম, এরকম যদি কনসিডার করি, তাহলে যখন ডিফারেন্ট অ্যাক্সিসে থাকবে তাদের যখন আমি এই আনসারিটি প্রিন্সিপালে সেটা ফেলবো, ফর্মুলাতে ফেলবো, তখন কিন্তু সেটা ইকুয়াল টু 0 আসবে। তাহলে আমার অ্যাকচুয়াল অ্যান্সার বি হবে না, অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে ডি। এটা কিন্তু মাথায় রাখবে, সেটা যে কোনো কিছু হতে পারে। এই জিনিসটা যদি আমি একবার লিখে দিচ্ছি, তোমরা লিখে রাখতে পারো। h/4 এর টার্মে লিখলাম। সিমিলারলি যদি ডেল্টা পি ওয়াই আর যদি জেড অ্যাক্সিসে কনসিডার করি, এই অপশনগুলো যদি থাকে, জেড এর সাথে যদি জেড থাকে, ওয়াই এর সাথে ওয়াই থাকে, এক্স এর সাথে এক্স থাকে, দেন এই ভ্যালুগুলো হবে। আদারওয়াইজ যদি একটা এক্স এর আছে, একটা ওয়াই এর আছে, কি একটা ওয়াই এর একটা জেড এর, মানে দুটো ডিফারেন্ট অ্যাক্সিস থাকলে সেটা কিন্তু অলওয়েজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে, আইআর স্পেকট্রাম অফ CO2 কন্টেন্টস। আইআর স্পেকট্রাম, ঠিক আছে, আইআর স্পেকট্রাম। স্পেকট্রাম ওয়ার্ডটার উপর কেন জোর দিচ্ছি এবার সেটা বললে তখন বুঝতে পারবে। ঠিক আছে, এটা আমার কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার হলো। কার্বন ডাই অক্সাইডে আমরা কি জানি যে আমাদের হচ্ছে, যদি আমি মোডস অফ ভাইব্রেশন বার করতে চাই, ফার্স্টে কি করতে হবে, কি লিনিয়ার মলিকিউল। লিনিয়ার মলিকিউল হলে মোডস অফ ভাইব্রেশন কত হবে, 3n-5 করব, where n is the total number of element যারা আছে সেটা। তাহলে 3 × 3 - 5, that is আমার কত হচ্ছে 4। দেখো আমার মোডস অফ ভাইব্রেশন 4 হয়। মোডস অফ ভাইব্রেশন যদি 4 হয়, তুমি যদি এখানে অপশন সি টাকে কারেক্ট অপশন হিসেবে ধরো, সেই ক্ষেত্রে কারণ কি আইআর স্পেকট্রাম আমাদের বলছে, তার মানে বেসিক্যালি ভাইব্রেশনাল মোডস গুলোরই কথা জিজ্ঞেস করছে, সেটা যদি করো তাহলে ভুল হবে। কেন ভুল হবে, কারণ এই যে 4 যে মোডস আছে, 4 মোডস এর মধ্যে কি কি পড়ে, এক একটা মোড, একটা হচ্ছে সিমেট্রিক্যাল স্ট্রেচিং, ঠিক আছে, একটা সিমেট্রিক্যাল স্ট্রেচিং, সেকেন্ডটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক স্ট্রেচিং। ঠিক আছে, সিমিলারলি এটা যেমন হচ্ছে স্ট্রেচিং এর, একটা হচ্ছে সিমেট্রিক স্ট্রেচিং, একটা অ্যান্টিসিমেট্রিক স্ট্রেচিং হচ্ছে, আর একটা কি হবে, 3 নম্বরটা হবে তোমার সিমেট্রিক বেন্ডিং, আর ফোর্থ যে মোডটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক বেন্ডিং। ঠিক আছে, তাহলে আমরা কি কি বললাম, সিমেট্রিক স্ট্রেচিং, সিমেট্রিক হচ্ছে অ্যান্টিসিমেট্রিক স্ট্রেচিং, সিমেট্রিক বেন্ডিং আর অ্যান্টিসিমেট্রিক বেন্ডিং। এর মধ্যে যখন তুমি সিমেট্রিক স্ট্রেচিং করাবে, সিমেট্রিক স্ট্রেচিং করানো মানে হচ্ছে তোমার ধরো বোথ সাইডে ঠিক আছে, এটাকে কনসিডার করো সিমেট্রিক স্ট্রেচিং হিসেবে। তখন কিন্তু আমার কোনো ডাইপোল মোমেন্টের চেঞ্জ থাকছে না। ঠিক আছে, বোথ সাইডে হচ্ছে সেম অ্যামাউন্ট অফ স্ট্রেচ করেছে, যার কারণে আমি কোনো আলটিমেট হচ্ছে ডাইপোল মোমেন্ট পাবো না, যার কারণে আমার এই সিমেট্রিক্যাল যে স্ট্রেচিংটা আছে সেটা কিন্তু আইআর মানে ভাইব্রেশনাল মোডসের আন্ডার থাকলেও আইআর ইনঅ্যাক্টিভ হবে, যার কারণে আমার টোটাল যে কটা হচ্ছে আমি আইআর ইনঅ্যাক্টিভ হলে সেটা আমি স্পেকট্রামে পাবো না। তাহলে আমি স্পেকট্রামে কটা পাবো, আমি স্পেকট্রামে পাবো
তিনটে ব্যান্ড পাবো। ঠিক আছে, যে এটা মাথায় রাখবে সিমেট্রিক্যাল স্ট্রেচিং এ যেহেতু হচ্ছে মোডটা আমার ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ওটা আছে মোডটা আছে বাট মোডটা হচ্ছে আইআর ইনঅ্যাক্টিভ হচ্ছে, তাই জন্য ওটাকে আমরা স্পেকট্রামে দেখতে পাবো না। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি দিয়েছে, which molecular partition function কথা জানতে চাইছে of a diatomic molecule is proportional to T, হচ্ছে টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল হয়। টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল এখানে কি হয়, টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল হচ্ছে যে অপশনগুলো দিয়েছে সেই অ্যাকর্ডিংলি আমার রোটেশনাল পার্টিশন ফাংশনটা হচ্ছে টেম্পারেচারের প্রপোর্শনাল হয়। তাহলে রোটেশনাল পার্টিশন ফাংশনের যে ফর্মুলাটা সেটা লিখে নিতে পারো, Q rotation equal to ঠিক আছে। এটা যদি দেখো আমার কি বলেছে যে ডায়াটমিক মলিকিউল প্রপোর্শনাল টু টি, প্রপোর্শনাল টু টি কি আমরা পাচ্ছি, দেখো Q rotational directly proportional to temperature, ঠিক আছে। তার মানে আমার এটা হয়ে যাচ্ছে আমার কারেক্ট অপশন যে Q rotational হচ্ছে রোটেশনাল পার্টিশন ফাংশনটা হচ্ছে টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। দেখো তারপরে কোশ্চেন কি দিয়েছে, in Mn3O4 the number of manganese in tetrahedral sites and in octahedral sites are respectively, এই অপশনগুলো দিয়েছে। টেট্রাহেড্রাল সাইট আর অক্টাহেড্রাল সাইট কি, এটা হচ্ছে আমার কোশ্চেনটা কিন্তু কোথা থেকে আসছে, কোঅর্ডিনেশনের স্পাইনাল থেকে। যেটা নরমাল স্পাইনাল হচ্ছে না ইনভার্স স্পাইনাল হচ্ছে, দেখো স্পাইনালে আমরা কি ফর্মুলা জানি, AB2O4 এরকম আমরা দেখি, যেটা হচ্ছে অক্সাইড একটা আর কি, বেসিক্যালি কিছু মেটাল অক্সাইড থাকে। এবার যেখানে এ হচ্ছে তোমার +2 অক্সিডেশন স্টেটে থাকছে, দুটো বি আছে যেটা আছে +3 অক্সিডেশন স্টেটে আছে, আর চারটে অক্সিজেন আছে, ঠিক আছে, অক্সাইড আয়ন আছে। এবার দেখো কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এই যে A2 তে থাকে যখন হচ্ছে আমার, এবার কেসটা বলছি নরমাল স্পাইনালের কেস। নরমাল স্পাইনালের কেস বলছি, নরমাল স্পাইনালের কেসে যে A2+ যে ডাইপজিটিভ যে মেটাল আয়নটা থাকবে সেটা কোথায় থাকবে, টেট্রাহেড্রাল সাইটে থাকবে, আর B3+ এটা থাকবে অক্টাহেড্রাল সাইটে, মানে দুটোই B3+ কোথায় থাকবে, অক্টাহেড্রাল সাইটে থাকবে, ঠিক আছে। তাহলে এই অক্টাহেড্রাল সাইটে যদি থাকে, আর এটা হচ্ছে যেখানে এই অক্সাইড গুলোকে কি কনসিডার করা হবে, উইক ফিল্ড লিগ্যান্ড, ঠিক আছে। আমরা অক্সাইডকে এখানে উইক ফিল্ড লিগ্যান্ড হিসেবে কনসিডার করছি, সেটা বোথ কেসেসে, নরমাল স্পাইনালে আর ইনভার্স স্পাইনালে। ইনভার্স স্পাইনালে কি হবে, ইনভার্স স্পাইনালে টেট্রাহেড্রাল সাইটে থাকবে তোমার, ইনভার্স স্পাইনালে ফর্মুলাটা এরকম হয়ে যায়, B+3 A+2 B+3 আর এটা হচ্ছে 4O2-, যেখানে এটা থাকছে টেট্রাহেড্রাল সাইটে, এটা থাকছে অক্টাহেড্রাল সাইটে। মানে বেসিক্যালি যে ডাইপজিটিভ আয়নটা নরমাল ক্যাটায়নটা হচ্ছে নরমাল স্পাইনালের ক্ষেত্রে তোমার টেট্রাহেড্রাল সাইটে থাকবে, আর যখন এটা ইনভার্স স্পাইনাল হবে ও টেট্রাহেড্রালে না থেকে ও চলে যাবে অক্টাহেড্রাল সাইটে, আর অক্টাহেড্রালে যে দুটো B3+ ছিল তার একটা B3+ চলে আসবে আমার টেট্রাহেড্রাল সাইটে। এবার এই যে এতগুলো তো জানলাম, এটা হচ্ছে বেসিক থিওরি, মানে থাকে কোথায়, যে কে অক্টাহেড্রাল সাইটে থাকে কে টেট্রাহেড্রাল সাইটে থাকে। এরপর দেখো এখানে তো আমি লিখেছি AB2O4, তার আর ফর্মুলাটা আমাদের কি দিয়েছে, আমাদের কিন্তু দিয়েছে Mn3O4। তাহলে Mn3O4 ক্যাটায়ন তো ডিফারেন্ট নেই, মানে একটাই ম্যাঙ্গানিজ দিয়েছে, তো মেটাল আয়নটা একটাই ম্যাঙ্গানিজ দিয়েছে, তাহলে ওইভাবে
আমাকে যেটা আমাকে প্রোভাইড করেছে সেটাকে এর মতো করে লিখতে হবে। লিখলে কিরকম হবে, লিখলে ধরো ম্যাঙ্গানিজ +2 আর হচ্ছে 2 ম্যাঙ্গানিজ +3 আর হচ্ছে 4টে O2 মাইনাস। ঠিক আছে, এটা তাহলে আমি এভাবে লিখতে পারছি। এরপর আমাকে দেখতে হবে ওটা নরমাল মানে ইনভার্স স্পাইনাল হচ্ছে নাকি নরমাল স্পাইনাল হচ্ছে। তো যদি আমার নরমাল স্পাইনাল হয় তাহলে আমি 2+ টাকে পাবো হচ্ছে টেট্রাহেড্রাল সাইটে, আর একটাই 2+ পাবো টেট্রাহেড্রাল সাইটে, আর হচ্ছে 2B3 মানে B3+ দ্যাট ইজ অক্টাহেড্রাল সাইটে পাবো। দুটো হচ্ছে যেটা 3 পজিটিভ আছে সেটাকে। এবার সেটাকে আমরা কি করে দেখতে হবে, তার জন্য আমাকে ক্যালকুলেট করতে হবে CFSE। CFSE যদি ক্যালকুলেট করি, দেখো CFSE ক্যালকুলেট করলে CFSE ক্যালকুলেট করব যেখানে কিন্তু আমার অক্সাইডটাকে উইক ফিল্ড লিগ্যান্ড নিয়ে CFSE ক্যালকুলেট করব কার, একটা ক্যালকুলেট করব ম্যাঙ্গানিজ +2 এর অক্টাহেড্রাল ফিল্ডে, আরেকটা করব ম্যাঙ্গানিজ +3 এর অক্টাহেড্রাল ফিল্ডে। ঠিক আছে, এবার যদি করি তাহলে কি আসবে, দেখো ম্যাঙ্গানিজ +2 মানে হচ্ছে D5 সিস্টেম, D5 সিস্টেম আর উইক ফিল্ড লিগ্যান্ড নিয়েছি। দেখো CFSE যদি ক্যালকুলেট করি তাহলে এখানে CFSE আসবে হয়ে যাবে 0। 0 কি জন্য হচ্ছে, 0 হচ্ছে তোমার এইভাবে, এখানে ভ্যালু কত হয়, এখানে হয় -0.4 আর এটা হয়ে যাচ্ছে +0.6। 0.6 into 2 plus -0.4 into 3, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 1.2 minus 1.2 that means 0। ঠিক আছে, ফুল ফিল যদি সিস্টেম থাকে তাহলে মাথায় রাখবে যখনই প্রত্যেকটা প্যারালাল স্প্রিং এর মানে যে কোনো আইদার D5 বা হচ্ছে D10 যদি হয় তাহলে CFSE অলওয়েজ 0 হয়। তাহলে এখানে আমরা CFSE এর ভ্যালু কত পেলাম, 0। ঠিক আছে, এখানে লিখে রাখছি CFSE 0। whereas এখানে কি হচ্ছে Mn3+ আছে, Mn3+ মানে D4 সিস্টেম, D4 সিস্টেম যদি হয় তাহলে এর ভ্যালুটা হয়ে যাবে -1.2 plus 0.6 that is CFSE এখানে লিখে দিচ্ছি, CFSE হয়ে যাবে ঠিক আছে, CFSE হয়ে যাচ্ছে ডেল্টা -0.6 ডেল্টা ও। তাহলে এখানে আমরা কিছু নেগেটিভ ভ্যালু পাচ্ছি, নেগেটিভ কিছু একটা তো ভ্যালু পেলাম, at least 0 থেকে তো নেগেটিভ ভ্যালু পাচ্ছি, দ্যাট মিন্স অক্টাহেড্রাল সাইটে কিছু অ্যামাউন্ট অফ এনার্জি আমার সিস্টেম থেকে রিলিজ করছে। তার মানে ম্যাঙ্গানিজ 3+ যদি অক্টাহেড্রাল সাইটে থাকে তাহলে আমার অ্যামাউন্ট অফ এনার্জি কিছুটা রিলিজ করবে। ঠিক আছে, তার মানে আমার কি হচ্ছে, তার মানে আমার যেটা আমি অ্যাকচুয়াল আমার নরমাল স্পাইনালের কেসটা হয় সেই নরমাল স্পাইনালের কেসটাই হবে, দ্যাট ইজ নরমাল স্পাইনালে আমরা কি বলেছিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার নরমাল স্পাইনাল। নরমাল স্পাইনাল হওয়া মানে কি, ম্যাঙ্গানিজ +2 থাকবে টেট্রাহেড্রাল সাইটে আর ম্যাঙ্গানিজ +3, যে দুটোই ম্যাঙ্গানিজ +3 আছে তারা থাকবে অক্টাহেড্রাল সাইটে। ঠিক আছে, এখানে আমরা টেট্রাহেড্রাল জিওমেট্রি CFSE কেন ক্যালকুলেট করলাম না, দেখো টেট্রাহেড্রাল জিওমেট্রি CFSE তে আমরা একটা ফর্মুলা জানি যে ডেল্টা T = 4/9 ডেল্টা ও। দেখো এখানে তো আমার লিগ্যান্ড গুলো সেম আছে, শুধু মেটাল আয়নের চার্জটা যদি ডিফারেন্ট মানে একই আছে, আমরা কোনোটাতে
কেন ডেল্টা ওটা, আমি তোমাদের এটা বলতে চাইছি যে ডেল্টা ওটা কেন ক্যালকুলেট করলাম, ডেল্টা টি ক্যালকুলেট করলাম না এই জন্য, কারণ ডেল্টা টি তোমরা অলওয়েজই দেখবে যে ডেল্টা টি এর ভ্যালু কম হয়, ডেল্টা ও এর থেকে স্প্লিটিং এনার্জির ভ্যালুটা কম হয়। তাহলে ওইটাকে দিয়ে কম্পেয়ার করার থেকে আমরা সিএফএসি যদি অক্টাইডাল ফিল্ড দিয়ে কম্পেয়ার করি তাহলে আমাদের ইজিলি হয়ে যাবে। এটাকে তোমরা একটা শর্ট ট্রিক হিসেবে ধরতে পারো, যখনই তোমাদের কিছু স্পাইনাল বার করতে দেবে যেটা তোমরা +2 চার্জে থাকবে আর +3 চার্জে থাকবে, তাদের শুধু সিএফএসি ভ্যালুটাকে দেখবে। যদি আমার দেখো সিএফএসি ভ্যালু দেখবে তাহলে এবার তোমরা শর্ট ট্রিক হিসেবে এটা লিখে রাখতে পারো। যদি সিএফএসি ভ্যালু দেখছি আমার, যদি এখানে আমরা কি লিখি, এখানে আমরা লিখি তো এটা লিখি a+2 আর b+3, এই দুটোরই সিএফএসি দেখবো। তাহলে সিএফএসি যদি এইভাবে আমরা দেখি, ঠিক আছে, সিএফএসি যদি ইন অক্টাহেড্রাল সাইড, অক্টাহেড্রাল সাইডে সিএফএসি দেখছি যদি +2 এর কম হয় আর +3 চার্জেরটা বেশি হয় তাহলে সেটা আমার হবে নরমাল। আর যদি অপোজিটটা হয়, দ্যাট ইজ a+2 এর সিএফএসি ভ্যালু বেশি b+3 এর থেকে, দেন সেটা হয়ে যাবে ইনভার্স। ঠিক আছে, ব্যাস। তাহলে শুধু এইটুকু মাথায় রাখবে যে তোমাকে সিএফএসি ক্যালকুলেট করতে হবে অক্টাহেড্রাল সাইডে, একটা a+2 পজিশনে যেটা আছে দ্যাট ইজ +2 তে যে থাকবে আর +3 তে যে থাকবে। এরপর যদি এটা আমার নর্মাল স্পাইনাল হয় তাহলে একটা ম্যাঙ্গানিজ থাকছে টেট্রাহেড্রাল সাইডে, দেখো এবার বার করতে পারছি টেট্রাহেড্রাল সাইডে থাকছে একটা ম্যাঙ্গানিজ আর অক্টাহেড্রাল সাইডে থাকছে দুটো ম্যাঙ্গানিজ 3+, চার্জটাও দেখে নাও 3+, আর এটা হচ্ছে 2+, এক টেট্রাহেডে যে আছে সে 2+। তাহলে আমার অপশন এ হয়ে যাচ্ছে আমার কারেক্ট অপশন। এইভাবে স্পাইনাল গুলো তোমরা করতে পারো। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি দিয়েছে যে ফর আ ফ্রি আয়ন দ্য গ্রাউন্ড স্টেট টার্ম ইজ এফ। এফ আমার হচ্ছে গ্রাউন্ড স্টেট টার্ম বলে দিয়েছে। এবার কি বলেছে, দ্য মূলিকান সিম্বলস ফর দ্য পসিবল স্পেকট্রোস্কোপিক স্টেট। এটা হচ্ছে একটা স্পেকট্রোস্কোপিক স্টেটটা পসিবল কি কি হচ্ছে মূলিকান সিম্বল আমরা পেতে পারি। এটা আমরা অর্গান ডায়াগ্রাম করলেই আমরা দেখতে পাবো যে এফটা তিনটে ভাগে ভাগে, দ্যাট ইজ T1G প্লাস T2G প্লাস A2G। ঠিক আছে, দ্যাট মিন্স আমার অপশন সি হয়ে যাচ্ছে আমার কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন কি দিয়েছে, a compound is insoluble in water। ঠিক আছে, এটা হবে insoluble মানে একদম কাছে, insoluble in water used as a white pigment হিসেবে ইউজ হচ্ছে and turns yellow on heating। এই যে চারটে কম্পাউন্ড আছে, এই চারটে কম্পাউন্ডের মধ্যে যে কোনো একটা কম্পাউন্ডের প্রপার্টিজ গুলো রয়েছে যে ওরা insoluble in water হবে, হোয়াইট পিগমেন্ট হিসেবে ইউজ হবে, আর যখন হিট করা হবে তখন ইয়েলো হয়ে যাবে। দ্যাট ইজ আমার কম্পাউন্ডটা কিন্তু হচ্ছে জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড আমরা জানি যে ইয়েলো হোয়েন হট এন্ড হোয়াইট হোয়েন কোল্ড, এটা আমরা প্র্যাকটিক্যালি আমরা করেছি। তো এটা হয়ে যাচ্ছে জিঙ্ক অক্সাইড হচ্ছে এর কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, আ কম্পাউন্ড অ্যালয় অফ Cu3Au crystallizes in a cubic lattice with Cu at face centers। ঠিক আছে, কিউবিক ল্যাটিস বলেছে, আগে কিউব ড্র করে নিচ্ছি। ঠিক আছে, কিউবিক ল্যাটিস বলেছে যেখানে কপার কোথায় আছে, কপার আছে
সেন্টারে, ঠিক আছে, ফেস সেন্টারগুলোতে কপার থাকছে। তাহলে ফেস কটা আছে, একটা কিউবের হচ্ছে 6টা ফেস থাকছে, তাহলে ফেস সেন্টারগুলোতে আমরা কপারগুলোকে ড্র করে নিই। ঠিক আছে, আর কি বলেছে, গোল্ড আছে AU at the corners, corners এ হচ্ছে গোল্ড আছে। দেখো 8 কর্নার্স হয়, ঠিক আছে, কর্নার্সে আমার এই হচ্ছে। এবার কি জানতে চাচ্ছে, হাউ মেনি ফর্মুলা ইউনিট অফ দ্য কম্পাউন্ড আর দেয়ার ইন ইচ ইউনিট সেল। তাহলে আগে একটা ইউনিট সেলে আমরা কটা করে কম্পাউন্ড মানে কটা করে কপার অ্যাটম আছে আর কটা করে গোল্ড আছে সেটা আগে ক্যালকুলেট করে নিই। দেখো আমরা জানি যে ফেসে যে অ্যাটমগুলো থাকে, ফেসের অ্যাটমের কন্ট্রিবিউশন কত, একটা কিউবের মধ্যে ফেসের অ্যাটমের কন্ট্রিবিউশন হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে ফেসে কে আছে, কপার আছে ফেসে, ঠিক আছে, ফেসে যদি থাকে ফেসের কন্ট্রিবিউশন হচ্ছে হাফ। এরকম কটা ফেসে আছে, 6 ফেসে আছে, দ্যাট ইজ আমার কপার থাকবে 3টে করে থাকবে। আর তারপরে AU আছে কর্নারসে, তাহলে কর্নারসে থাকলে কর্নারের সাথে কর্নার যে অ্যাটমটা থাকে সেটা হচ্ছে 8খানা কিউবের সাথে শেয়ারিং হয়, যার কারণে ওর একটা কিউবের মধ্যে কর্নার অ্যাটমের কন্ট্রিবিউশন হলো 1/8। 1/8 কি করে হচ্ছে দেখো, যদি কনসিডার করো এই যে কিউবটা আছে তার উপরেও তো একটা কিউব থাকবে, তার সামনে একটা কিউব আছে, তার সাইডে একটা কিউব আছে, অল সাইডে মানে 8 সাইডে হচ্ছে কিউবস থাকে, যার কারণে শেয়ারিং হয়ে গিয়ে ওটা হয়ে যাচ্ছে কন্ট্রিবিউশন একটা কিউবের 1/8 থাকে। আর কর্নার আমার নাম্বার অফ কর্নারস কত 8 আছে, তাহলে কন্ট্রিবিউশন হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা ফর্মুলাটা কি হতে পারে, ফর্মুলাটা যদি আমাদের গিভেন, দেখো ফর্মুলা হয়ে যাচ্ছে CU3AU। ঠিক আছে, ফর্মুলা ইউনিট মানে কি, ফর্মুলা ইউনিট মানে এই যে আমার যে কটা অ্যাটম হচ্ছে, আমি আমার একটা ইউনিট সেলে যে কটা অ্যাটম পাচ্ছি সে কটা অ্যাটম দিয়ে আমি কতগুলো ফর্মুলা প্রোডিউস করতে পারছি। দেখো আমার যে কটা অ্যাটম হচ্ছে সেটা দিয়ে আমি একটাই ফর্মুলা প্রোডিউস করতে পারছি। ফর্মুলা ইউনিটের মানে হচ্ছে যে কটা অ্যাটম পার ইউনিট সেলে আমি পেলাম, যে সিউর কটা অ্যাটম পাচ্ছি পার ইউনিট সেলে, প্লাস হচ্ছে AUর কটা অ্যাটম পাচ্ছি পার ইউনিট সেলে, সেটা দিয়ে আমি কতগুলো ফর্মুলা প্রোডিউস করতে পারবো। আমি একটাই ফর্মুলা প্রোডিউস করতে পারবো, কারণ আমার যে এখানে যেটা আমি ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলা ইউনিট দিয়ে যে ফর্মুলাটা পেলাম সেটা আমার ম্যাচ করে যাচ্ছে, যেটা আমার গিভেন তার সাথে ম্যাচ করে যাচ্ছে, তাহলে আমি একটাই ফর্মুলা ইউনিট বানাতে পারছি। দ্যাট মিন্স আমার অপশন ডি হয়ে যাবে আমার কারেক্ট অপশন। দেখো এখানে কি জানতে চাইছে, এখানে জানতে চাইছে ফেরোইন কি। ফেরোইন আমরা জানি, ফেরোইন ইজ ট্রিস 110 ফেনান্থোলিন আয়রন 2 সালফেট। ঠিক আছে, ফেরোইনের স্ট্রাকচার আমরা দেখেছি, ফেরোইনেস হচ্ছে যে ট্রিস 110 ফেনান্থোলিন আয়রন 2 সালফেট। বিএইচও এর আগে তোমাদের বলেছি যে কিছু কোশ্চেন থাকবে তোমরা ডাইরেক্টলি অ্যানসার করে নিতে পারবে, এরকমই হচ্ছে কিছু কোশ্চেন একটু বেশি ক্যালকুলেটিভ থাকে আর কিছু কোশ্চেন ডাইরেক্টলি হয়ে যায়। তো একই সাথে ওই জন্য 120 মিনিটে 120টা কোশ্চেন থাকে, যেটা তোমরা অ্যাটেন্ড করতেই পারো, একটুখানি স্পিড রাখলে করা যাবে। আচ্ছা, এটা লাস্ট কোশ্চেনটা দেখো, লাস্ট কোশ্চেন হচ্ছে the most suitable catalyst for hydrogenation of 2-pentyne to cis-2-pentene। ঠিক আছে, কি হচ্ছে, টু পেন্টাইন থেকে কি ফর্ম করা হচ্ছে, cis-2-pentene। ঠিক আছে,
তাহলে আমার কি হচ্ছে সিস টু পেন্টিন এটা হচ্ছে, এখানে যে চারটে অপশন দিয়েছে তার মধ্যে কোনটা হচ্ছে সুইটেবল রিয়েজেন্ট হিসেবে কাজ করবে এই কনভার্সনটার জন্য। এখানে সুইটেবল হচ্ছে তোমার লিনলার ক্যাটালিস্ট, দ্যাট ইজ প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট কুইলোমিন, এটা হচ্ছে তোমার লিনলার ক্যাটালিস্ট, এইটা হয়ে যাচ্ছে সুইটেবল হবে। ঠিক আছে, এটা ছিল আমাদের বিএইচইউ পার্ট 2 এর জন্য লাস্ট কোশ্চেন। তো হোপফুলি তোমরা এগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের কিছু প্রবলেম থেকে থাকে তাহলে সেটা আমাদের জানিও। আর আর তোমরা প্র্যাকটিস করতে থাকো, নিজেদের প্র্যাকটিসগুলোর সাথে সাথে রাখো। ঠিক আছে, নেক্সট দিন আমরা আরো কিছু কোশ্চেন এরকম ডিসকাস করব। তাহলে আজকে ক্লাসটা এত দূরই থাকলো। থ্যাংক ইউ।